আমরা যেভাবে এখানে সংগঠন বা একটা ইভেন কোনো রকম সভা হয়, সে যেভাবে পরিচালনা করা হয়, সেটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল আমি দেখিনি। ইলেকশনের সময় আমি গেছি, দিল্লিতেও আমি গেছি, সেখানে এর আগের নির্বাচনে আমি গিয়েছিলাম। আমরা অনেক অনেক বেশি স্ট্রং আমাদের এখানে ত্রিপুরাতে, এবং আমাদের কার্যকর্তারা এত বেশি ডেডিকেটেড। খালি যেটা ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট বললেন, একটু করে ধার দিতে হবে, আরো বেশি করে ধার যদি দেই তাহলে আরো বেশি করে আমরা রেজাল্ট পাবো। আজকে অত্যন্ত আনন্দের বিষয় যে এত সুন্দর একটা আমাদের সংগঠন পর্বের পরে আমাদের যে নির্বাচন পর্ব হয়ে গেল, সেটা ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট অব্দি হলো, আগামী দিন প্রেসিডেন্টও হবে। কিন্তু কোথাও কোনো রকম কিন্তু সমস্যা নেই, সবাই কিন্তু অ্যাকসেপ্ট করছে, তো সেইভাবেই চলবে। আগে আমরা কংগ্রেস পার্টির সময় দেখতাম কংগ্রেস পার্টির প্রেসিডেন্ট কে হবে, এর জন্য এক দল দিল্লি যেত, আরেক দল আসতো, রাস্তার মধ্যে হাতাহাতি পায়, এইগুলোই হতো। ভারতীয় জনতা পার্টিতে এই সুবিধা নেই। আমি আপনাদের কাছে একটাই আবেদন রাখবো যে বুথ প্রেসিডেন্ট, তাদের উপর ওই বুথের যে শক্তিশালী বুথ আমি বললাম, তার উপর টোটালি তার ওই বুথের তার উপর নির্ভর করবে যে আমি কিভাবে বুথটাকে চালাবো। 56টা বুথ আছে আমাদের, 56টা বুথের একটা কম্পিটিশন হোক না আমাদের মধ্যে, যে কোন বুথ কত বেশি পারফরমেন্সের বেশি করে দেখাতে পারবে। বিভিন্ন আমাদের কার্যক্রম থাকে, সংবিধান দিবস উপলক্ষে যে কার্যক্রম একটু আগে বলা হয়েছে, নিশ্চয়ই আপনারা সেটা করবেন, কিন্তু মনে প্রাণে সেটা করতে হবে। এবং আমাদের মধ্যে অনেক লুপহোলস আছে, এটা বলার অপেক্ষা রাখে না, সময় লাগবে আস্তে আস্তে করে এগুলো ঠিক হতে। এগুলো অবশ্যই আমাদের ঠিক করতে হবে, আদারওয়াইজ মানুষ কিন্তু ভোট দেবে। মানুষের আস্থা যদি না থাকে, বুথের প্রেসিডেন্টের উপর ওই বুথের সমস্ত লোকের আস্থা থাকতে হবে, তাহলে মন্ডলের উপর আস্থা থাকবে। মন্ডলের উপর যদি আস্থা থাকে, ডিস্ট্রিক্টের উপর আস্থা থাকবে, ডিস্ট্রিক্টের উপর আস্থা থাকলে স্টেটের উপর আস্থা থাকবে। আমরা তো সরকারে আছি এখন, সরকার এবং যে সংগঠন দুটো যদি সহযোগিতার মাধ্যমে আমরা সামনের দিকে যাই, তাহলে কিন্তু আজকে যদি আমরা 80% যদি আমাদের মানে ওয়ার্ক স্ট্যান্ডার্ড হয়, সেটা 100% তবেই সম্ভব হবে। আমি আশা করি যে আগামী দিন আমরা আরো ভালোভাবে কাজ করব। আমাদের ত্রিপুরা অত্যন্ত ছোট একটা প্রদেশ, এখানে যদি আমরা তেলেঙ্গানার মতো জায়গা, মধ্যপ্রদেশের মতো জায়গার কথা যদি আমরা তুলনা করি, তাহলে কিন্তু আমরা মূর্খের স্বর্গে বাস করি। ত্রিপুরাতে 27,000 কোটি টাকার বাজেট, আমাদের যে রেভিনিউ ইনকাম, যে ট্যাক্স ইত্যাদি, তাতে গিয়ে প্রায় 3,700 কোটি টাকা আমরা পাই। 3,700 কোটি টাকার মধ্যে এর মধ্যে আমাদের 25% দিতে হয় এডিসি কে, 10% দিতে হয় আমাদের ইউএলবি, আমাদের যে আরবান লোকাল বডি এবং রুরাল যে বডিগুলো আছে সেখানে। তাহলে আমাদের থাকে কত? এত ডেভেলপমেন্ট, তাহলে 27,000 কোটি কোথায়? ওই যে বিভিন্ন স্কিম যেগুলো আসে, এই স্কিমের মাধ্যমে গিয়ে আমাদের 27 থেকে 28,000 কোটি টাকা হয়। এর মধ্যেও আমরা কিন্তু ডেভেলপমেন্ট করে যাচ্ছি। আর এই ডেভেলপমেন্ট এই কারণে করছি, চাকরিও দিচ্ছি একদিক দিয়ে। কালকে স্টার্ট আপ এবং স্ট্যান্ড আপ ইন্ডিয়ার একটা কার্যক্রম আছে, সেখানে চাকরি দিয়ে সবাইকে খুশি করা যাবে না, সেখানে এন্টারপ্রেনার করার জন্য আমি আজকে দেখছিলাম পেপারে প্রায় 50 কোটি টাকা একটা ফান্ড রাখা হয়েছে, এবং সেইভাবে মানুষকে যাতে এই ফান্ডের মাধ্যমে, ব্যাংকের মাধ্যমে দেওয়া হবে। আমরা অনেকে বুঝিও না, বুঝতে চেষ্টাও করি না যে মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন যে সেলফ রিলায়েন্স। আজকে 4,000 4,500 আমাদের এখানে এসএইচজি গ্রুপ ছিল, সেখানে আজকে আমাদের 56,000 মানে এসএইচজি গ্রুপ হয়েছে। রিভলভিং ফান্ড আমরা প্রায় আমরা এখানে 400 কোটি টাকার মতো আমরা দিয়েছি, এবং 4.5 যারা আমাদের
লাখ পিপল তার সাথে ইনভলভ আছে, মহিলারা। এতগুলো লাখপতি দিদি আমাদের এখানে, প্রায় লাখপতি দিদি এখন প্রায় 98,000 হয়ে গেছে ত্রিপুরাতে। তো আর্থসামাজিক উন্নয়ন হচ্ছে সারা মানে গ্রামে গঞ্জে সব জায়গায়। আমাদের শহরে কিন্তু অনেকটা আমরা বুঝতে পারিনি, কিন্তু গ্রামে গঞ্জে গিয়ে দেখবেন আমাদের ভারতীয় জনতা পার্টি এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর উপর মানুষের অনেক বেশি বিশ্বাস। আমাদের এখানে এতগুলো স্কিম আসে, প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনাই হোক, প্রধানমন্ত্রী আবাস যোজনাই হোক, জল জীবন মিশনই হোক, এর মধ্যে 44% এডিসির জন্য খরচ হয়। এডিসির আমাদের ত্রিপুরাতে এডিসির 2/3 এডিসি এলাকা, আর নন এডিসি এলাকা 1 ভাগ। কাজে এইগুলো বুঝতে হবে আমাদের যে আমরা কিভাবে আছি। এডিসির মধ্যে ন্যাশনাল হাইওয়ে, আমরা যে যত ন্যাশনাল হাইগুলো সব এডিসির থ্রুতেই আসছে, এডিসির উপর দিয়ে আসছে, সেখানেও ডেভেলপ হচ্ছে। তো একদিকে আমরা জাতি জনজাতির কথা বলি, আমরা জাতি জনজাতি, যে প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে জনজাতিদের জন্য আমাদের কিছু করতে হবে। আমরা স্ট্যাটিস্টিক্স দিয়ে বলতে পারবো যে ত্রিপুরা একটা মডেল স্টেট, যেখানে এত বড় এডিসি এরিয়া থাকা সত্ত্বেও নন এডিসি এলাকা 1/3, তারপরও এত ভালো কাজ হচ্ছে সব জায়গার। সবকা সাথ সবকা বিকাশ, এখানে এসসিদের জন্য উন্নয়ন হচ্ছে, ওবিসিদের জন্য উন্নতি হচ্ছে, এসটিদের জন্য উন্নতি হচ্ছে। আজকে এখানে মেডিকেল হাব, হেলথ হাব করার আমরা চেষ্টা করছি। এখানে হেলথের কথা তো আমি এখানে কি বলবো, প্রায়শই আমি সব বলি এখানে কত উন্নতি আমরা করছি। এডুকেশন হাব তৈরি করার চেষ্টা করছি। এখানে বিভিন্ন 5 স্টার হোটেল, আজকেও আমি একটা প্রোগ্রামে গিয়েছিলাম, সেখানে বলা হচ্ছে যে একটা বিরাট একটা হেলথ বাইরের সাউথের ওনারা আসতে চায়। আমি বললাম নো প্রবলেম, আসো করা, একটা ভালো জায়গা আমরা তো অলরেডি দিয়েছি। এর মধ্যে সিজাকে আমরা দিয়ে দিয়েছি প্রায় 700 কোটি টাকা ওরা এখানে নিবেশ করবে। সে ভেটেরিনারি কলেজের পাশে সেখানে জায়গা দেওয়া হয়েছে, সুপার স্পেশালিটি ব্লক করবে সেখানে ধাপে ধাপে করে। ডেন্টাল কলেজ হয়েছে, হোমিওপ্যাথিক কলেজ করার চিন্তা ভাবনা করছি, নার্সিং কলেজ এখানে হয়েছে। এতগুলো আমাদের ডিস্ট্রিক্ট হসপিটালে প্রায় সব কটার মধ্যে এখন আমরা ট্রমা সেন্টার করছি, এবং ডিস্ট্রিক্ট হসপিটালগুলো স্ট্রেংথেন করার চেষ্টা করছি। এগ্রিকালচারেই বলুন, আজকে হর্টিকালচারেই বলুন, সিরিকালচারেই বলুন, সব দিক দিয়ে ত্রিপুরার মান কিন্তু অনেক বেশি। আমরা টপ, মানে বলা যায় যে এখন টপ পারফরমার স্টেট নর্থ ইস্টার্ন রিজনের মধ্যে আমাদের ত্রিপুরা হয়ে গেছে এখন। জিএসডিপি যদি বলেন, আমরা এখন সেকেন্ড হাইয়েস্ট জিএসডিপি, আমাদের পার ক্যাপিটা ইনকাম সেকেন্ড হাইয়েস্ট ত্রিপুরাতে এখন। সব দিক দিয়ে কি করে হচ্ছে, যদি ইনকাম না হয় তাহলে কি করে মানুষের, নিশ্চয়ই আর্থিক উন্নয়ন অনেক বেশি হয়েছে, গাড়ি বাড়ি কিনছে, গাড়ির অনেক বাড়িঘর হচ্ছে। আগে তো জিন্দাবাদ জিন্দাবাদ করে মানুষের মানে না খেয়ে অবস্থা কাহিল ছিল, সমস্ত কল কারখানা বন্ধ করে দিয়েছে এদের কারণে। আর আমরা মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন যে না, শ্রমিকের যে প্রাপ্য সেটা আমাদের দিতে হবে, কিন্তু কথার মাধ্যমে, আলোচনার মাধ্যমে, মালিকের সাথে শ্রমিকের একটা বোঝাপড়ার মাধ্যমে আমাদের কাজ করতে হবে, বন্ধ করে তা নয়। আগে সেটা হতো। এরকম একটা পরিবেশ আমাদের এই পার্টি এবং আমাদের পার্টির সরকার যখন আসলো সেটা সম্ভব হয়েছে। এখন প্রায় 13টার মতো আমাদের নর্থ ইস্টের যে অ্যাকর্ড হয়েছে, তাতে করে নর্থ ইস্টের রিজনে কিন্তু একটা শান্তি প্রতিষ্ঠিত হয়েছে। ত্রিপুরাতেও এতগুলো অ্যাকর্ড হয়েছে। এনএলএফটি এবং এটিটিএফ এর সাথে লাস্ট যে আমাদের শান্তি চুক্তি হয়েছে, প্রায় 250 কোটি টাকা ওদের প্যাকেজ দেওয়া হচ্ছে। এখন আমরা বলতে পারি যে ত্রিপুরা মানে একজনও যদি বলি আমি যে কোনো টেররিস্ট আমাদের ত্রিপুরাতে নেই। এই যে একটা অবস্থা, সেটা একমাত্র সম্ভব হয়েছে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির জন্য। শান্তি যদি না থাকে কোনো অবস্থায়, একটা পাড়ার মধ্যেও যদি শান্তি না থাকে, ওই শান্তির ওই জায়গার দামও কিন্তু ডেভেলপ করবে না, কেউ যাবে না সেখানে। যে কোনো জায়গায়, বাড়িতেও যেমন শান্তি লাগবে, সমাজেও শান্তি লাগবে, একটা পাড়াতেও শান্তি লাগবে, সব জায়গায় পার্টিতেও শান্তি থাকতে হবে, সরকারেও শান্তি থাকতে হবে। শান্তির কোনো বিকল্প হয় না।
এবং শান্তির মধ্যে ইনোভেটিভ আইডিয়া আসে, অনেক চিন্তা, মানুষের জন্য কাজ করার চিন্তা ভাবনা আসে। যদি একটা মানে কমপ্লেক্স একটা এনভায়রনমেন্ট থাকে, সেখানে কিন্তু ভালো জিনিস কোনো অবস্থায় বেরিয়ে আসবে না। তো আমি যেটা বলার চেষ্টা করছি যে একটা বুথের থেকে আপনি শুরু করুন। আমার এই বুথের মধ্যে এই ধরনের যে ধরনের গতানুগতিক যে রাজনীতি আমরা দেখে আসছিলাম, প্রধানমন্ত্রীজি কিন্তু সেই ডেফিনেশন কিন্তু চেঞ্জ করেছে এখন। আপনারা নিশ্চয়ই সেটা বুঝতে পারছেন সব জায়গায়, যে আগে এই যে ডাইনেস্টির যে একটা রাজনীতি ছিল, যে গান্ধী ফ্যামিলির, এখানে অন্যান্য যেসব লোকাল পার্টিগুলো আছে বিভিন্ন প্রদেশে, এগুলো কিন্তু আস্তে আস্তে এখন ক্ষয়িষ্ণু। রাষ্ট্রবাদী চিন্তাধারায় আমরা আছি, দেশের জন্য আগে কাজ করতে হবে। চাকরির যেখানে হবে সেটা হবে, কিন্তু পাশাপাশি আমাদের এন্টারপ্রেনারশিপের দিকে যদি আমরা না যাই, বিভিন্ন স্কোপ আছে, এগুলো আমাদের জানতে হবে। তো বুথের যারা আজকে প্রেসিডেন্ট আছে, যে কমিটি আছে, তাদেরকে আমি বলবো, আমি সমস্ত ডিটেলস আমাদের ত্রিপুরা সরকার কি কি করেছে, আগামী দিন কি কি করবে, সেই বিষয়ে আমি দিতে থাকবো। আমি পার্টিকেও দেবো, আমি বলেছি অলরেডি, রাজীব বাবুর সাথে আমার কথা হয়েছে যে এত কিছু আমাদের ডাটা রয়েছে, আমি নিশ্চয়ই দেব। আমি গর্বের সাথে আমি বলতে পারি, ত্রিপুরাতে এই এখন যে 28টা রাজ্য আছে পূর্ণ রাজ্য, এর মধ্যে আমাদের নিচের দিক দিয়ে ল অ্যান্ড অর্ডারে 3 নম্বর পজিশনে আমরা আছি। এর আগে গত বছর 5 নম্বরে আমরা ছিলাম। মাঝে মাঝে অনেক জায়গায় খবর আসে, কিছুদিন আগেও আপনার গন্ডা তুইসার ঘটনা আপনারা জানেন। যখন খবর এলো, আমি সাথে সাথে সেখানে এনফোর্সমেন্ট আমি পাঠিয়েছি, পুলিশ পাঠিয়েছি, নিজেও আমি গেছি, 3 দিনের মধ্যে সমস্যার সমাধান করেছি। আমাদের ধর্মনগরের সেখানেও একটা প্রবলেম হয়েছিল, সেখানেও 3 দিনের দাঙ্গা বাজানোর একটা চেষ্টা করেছিল কূর্তি কদমতলায়, সেখানেও কিন্তু 3 দিনের মধ্যে আমি যখন অ্যাড্রেস করলাম, সেখানেও কিন্তু স্থিমিত হয়েছে। বারবার বিভিন্ন জায়গা থেকে বলছিল ফায়ারিং করতে হবে, ফায়ারিং না করলে এই প্রবলেম সলভ হবে না। আমি বললাম, আই এম দ্য লাস্ট পারসন টু গিভ দ্য নট টু ফায়ার। আমি রাজি হইনি, উপরে ফায়ার করুন, শেষ পর্যন্ত উপরে ফায়ার করেছে, কিন্তু সমস্যার সমাধান হয়েছে, কিচ্ছু হয়নি। এর আগেও রানীর বাজারে ঘটনা হয়েছে, বিভিন্ন জায়গায়। তো সেইভাবে আমরা সবাই মিলে কিন্তু কন্ট্রোল করতে পেরেছি। অনেক সময় বলে এই হয়েছে, এখানে আইন শৃঙ্খলা নেই, ডাটা দিয়ে দেখতে হবে। দুর্ঘটনার কথা বলে এখানে, রোজই নাকি দুর্ঘটনায় মারা যান। কালকে বিধানসভার কালকের একটা ঘটনা আমি বলছি, বিধানসভায় আলোচনা হয়েছে যে মাঝে মাঝে যখন অ্যাক্সিডেন্ট হয়, তখন দেখা যায় ফায়ার সার্ভিসের যে খোলা গাড়ির মধ্যে যিনি ইনজিউর্ড হয়েছেন তাকে নিয়ে যাচ্ছে, দেখতে খুব খারাপ লাগে। বিরোধী দল থেকে বলছিলেন এগুলো সস্তা রাজনীতি, মানুষের মানে অ্যাট্রাকশন পাওয়ার জন্য এগুলো করে। আপনারা এই যে কিছুদিন আগে এই আমাদের শর্মিলা টেগোরের ওনার যে ছেলে, ওনার যে অ্যাক্সিডেন্ট হলো, একটা অটো ড্রাইভার ওকে নিয়ে গেছে, আপনারা জানেন নিশ্চয়ই, একটা অটো ড্রাইভার। আরে ওই মুহূর্তে কোথায় অ্যাম্বুলেন্স, হসপিটালে নিয়ে যাওয়া, দিস ইজ ইম্পর্টেন্ট। অ্যাম্বুলেন্স তো যায়, রোজ যাচ্ছে, সেটা কিন্তু নজরে আসে না। আর ওই মুহূর্তে যদি একটা মানে ফায়ার ব্রিগেড গিয়ে ওকে যদি হসপিটালে বাঁচাটা হচ্ছে ইম্পর্টেন্ট। তাকে শুনলাম 15,000 টাকা ওই অটো ড্রাইভারকে দিয়েছে, যা দেখলাম। তো এগুলো ফালতু কথা বলে নানাভাবে চেষ্টা করে মানে মানুষকে গুমরাও করার একটা চেষ্টা করে। মানুষ ওই সময়ে তোমার এই অ্যাম্বুলেন্সের বসে থাকবে, কখন অ্যাক্সিডেন্ট হবে। আমাদের তো অ্যাম্বুলেন্স আছেই, অ্যাম্বুলেন্স ডেইলি আওয়াজ শুনি আমরা, বারবার আসছে যাচ্ছে। এর মধ্যে যদি দেখা যায় অ্যাম্বুলেন্সটা ওই জায়গায় একটা গ্যাপ হয়ে গেছে, তখন কেউ যদি সেখানে শতপ্রণোদিত হয়ে কিছু একটা করে, তাহলে সমস্যা কি? আমার মনে আছে কিছুদিন আগে যখন ডাবল ইঞ্জিন সরকারের যে ঘটনা, অনেকে বলে কটূক্তিও করে, যখন মণিপুরের এই ঘটনা, সমস্ত গার্জিয়ানরা এসে আমাদের উপর প্রচন্ড প্রেসার করছিল যে আমাদের ছেলেদের মেয়েদের সাংঘাতিক অবস্থা, ওখানে পড়াশোনা করছে, ওদেরকে আপনি নিয়ে আসার ব্যবস্থা করুন। আমি তখন ইউনিয়ন মিনিস্টার, ওনার সাথে আমি কথা বললাম, এভিয়েশন মিনিস্টার, রাত্রে 12টার সময় ফ্লাইট উনি ব্যবস্থা করলেন। আর ওই দিন এবং তারপরের দিন দুদিনের ব্যবস্থায় প্রায় 250-র মতো আমাদের স্টুডেন্ট, আমাদের ত্রিপুরা
গভর্নমেন্টের খরচে তাদেরকে মানে অক্ষত অবস্থায় তাদেরকে আমরা এখানে নিয়ে আসতে পেরেছি। সেটা বলছে ডাবল ইঞ্জিন সরকার। কথা হচ্ছে আপনার মনের ভিতরে কিছু করার তাগিদ আছে কিনা। পাড়ার মধ্যে কিন্তু অনেকে আছে বাবু সেজেও বসে থাকে, অনেক বুথের মধ্যে অনেকে বাবু সেজে বসে থাকে, কিন্তু যখন ওই জায়গার মধ্যে প্রবলেম হয়, এই প্রবলেমের যিনি সলভ করে নেন তাই সেই কিন্তু আসলে সত্যিকারের হিরো। তাকে দেখতে হবে যে ও অ্যাকচুয়ালি সে সামনের দিকে এগিয়ে আসছে। ওই লোকগুলোকে আমাদের খুঁজে বের করতে হবে। কারণ বিপদের সময় যখন সামনে কাউকে পাওয়া যায়, মানুষের বিশ্বাস আশ্বাস তখন বাড়ে। ভূতের মধ্যে আমি সেটাই বলছি, প্রতিটা বাড়িতে যাওয়া, মাসি পিসি দিদি ভাই ইত্যাদি আলোচনা করা, বেশি কিছু লাগে না। সবার আশা পূর্ণ করতে পারবেন সেরকম না। কারোর জল আসছে না চিন্তা করবেন না, আমি দেখছি। এখন ইউ আর দ্য অ্যাম্বাসেডর অফ ভারতীয় জনতা পার্টির, মানে আপনি, তাছাড়া আপনার এই সরকারের অ্যাম্বাসেডর। আপনি যখন বললেন